হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরেঞ্জ এডুকেশন। তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমাদের নতুন একটি যে ভিডিও নিয়ে এসেছি আমরা এটি শুরু করছি। তো আজকে আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি সামান্য উপরে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্সের উপরে। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি কী আছে। নভেম্বরের 3 তারিখে 2020 সালে 2 রেজলিউশনস ওয়ার অ্যাডপ্টেড বাই ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনস নভেম্বরের 3 তারিখে 2020 সালে দুখানা রেজলিউশন পাস করেছে, যার নাম হচ্ছে, একটা হচ্ছে কনভেনশন অন প্রহিবিশন অফ দ্য ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স একটা, আর একটা হচ্ছে রিডিউসিং নিউক্লিয়ার ডেঞ্জার। ওকে, তাহলে পরে নভেম্বরের 3 তারিখে 2020 সালে ইউনিয়ন নেশনস দুখানা রেজলিউশন নিয়ে এসছে। একটার নাম হচ্ছে কনভেনশন অন প্রহিবিশন অফ দ্য ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স, আর একটার নাম হচ্ছে রিডিউসিং নিউক্লিয়ার ডেঞ্জার। ওকে, দ্য রেজলিউশনস ওয়ার স্পন্সর্ড বাই ইন্ডিয়া, এবং এই রেজলিউশন কিন্তু স্পন্সর করেছে হচ্ছে ইন্ডিয়া। ওকে, তো কনভেনশন অন প্রহিবিশন অফ দ্য ইউজ অফ নিউক্লিয়ার উইপন্স এটা আসলে কি, এর মাধ্যমে কি হবে এটা আমরা একটুখানি জানবো। দ্য রেজলিউশন ইজ বিং টেবলড বাই ইন্ডিয়া সিন্স 1982। এই যে একটা ব্যাপার, যে একটা প্রস্তাব আনলো ইন্ডিয়া, এটা কিন্তু এনেছে 1982 সাল থেকে, অর্থাৎ প্রহিবিশন অফ দ্য ইউজ অফ নিউক্লিয়ার উইপন, অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এটা ভারতবর্ষ কিন্তু প্রস্তাব দিয়ে আসছে 1982 সাল থেকে। দ্য রেজলিউশন ওয়াজ অলসো ব্যাকড বাই মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস, এবং এই যে প্রস্তাব সেটাকে কিন্তু সমর্থন করেছে ইউনাইটেড নেশনসের ম্যাক্সিমাম যে সদস্য দেশগুলো আছে, ওরা কিন্তু প্রত্যেকে এটাকে সমর্থন করে এসছে। ইট রিকোয়েস্ট দ্য কনফারেন্স অন disarmament of Geneva to commence negotiations to prohibit use of nuclear weapons under any circumstances। এবং এটা কি করছে, এটা হচ্ছে রিকোয়েস্ট করেছে কনফারেন্সকে, রিকোয়েস্ট দ্য কনফারেন্স অন disarmament in Geneva to commence negotiations to prohibit use of nuclear weapons under any circumstances, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, যাতে করে কিনা কোনো দেশই যাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে, এই প্রস্তাবটা পাশ করানো হচ্ছে এর মূল উদ্দেশ্য। চ্যালেঞ্জেস ইন ফ্রন্ট অফ ইউনাইটেড নেশনস, তো বর্তমানে এই ইউনাইটেড নেশনসের সামনে চ্যালেঞ্জগুলো কী কী আছে, কেন এটা হয়ে উঠছে না? দ্য কনফ্লিক্ট বিটুইন ইউএস অ্যান্ড চায়না, সমস্যা হচ্ছে এখন ইউএস আর চায়নার মধ্যে একটা সংঘর্ষ আছে, অর্থাৎ আমেরিকান যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটা সংঘর্ষ আছে। সংঘর্ষটা কীরকম? আমেরিকা ফার্স্ট ফরেন পলিসি অফ ইউএসএ, দ্য গ্রোয়িং ডাইভারজেন্স বিটুইন ইউরোপিয়ান পার্টনার্স অ্যান্ড দ্য ইউএস। তো এক নম্বর হচ্ছে যে আমেরিকা, ইউনাইটেড স্টেটসের মূল যে নীতি, সেই নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ যেখানে যা কিছু হবে আমেরিকাকে আগে আনতে হবে। আর কি আছে? দি গ্রোয়িং ডাইভারজেন্স বিটুইন ইউরোপিয়ান পার্টনার্স অ্যান্ড দ্য ইউএস, এবং আমেরিকান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের অন্যান্য যে সমস্ত পার্টনাররা আছে ওদের ভেতরে ক্রমাগত বেড়ে চলা হচ্ছে বিভেদটা ক্রমাগত বাড়ছে। দ্য রেকমেন্ডেশন মেড বাই দ্য ইউনাইটেড নেশনস আর নন বাইন্ডিং, এবং যে সমস্ত রেকমেন্ডেশনগুলো ইউনাইটেড নেশনস দিচ্ছে সেগুলো কিন্তু মানতে বাধ্য নয়, নন বাইন্ডিং, অর্থাৎ সেগুলো কিন্তু মানতে হবেই এমন কিন্তু নয়। দ্য অ্যাসোসিয়েটেড ইউএন বডিজ আর ডিটারমাইন্ড, ফর ইনস্ট্যান্স দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইজ ক্রিটিসাইজড টু ওভারশ্যাডো দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড IMF ইউনাইটেড নেশনস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এমনকি যে অ্যাসোসিয়েশন যেগুলো আছে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের সঙ্গে সহযোগী যেসব সব সংস্থাগুলো আছে, তারা কিন্তু আন্ডারমাইন্ড। ফর ইনস্ট্যান্স দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইজ ক্রিটিসাইজড টু ওভারশ্যাডো দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড IMF, অর্থাৎ এই সমস্ত সংস্থাগুলো কিন্তু একে অপরকে নিচু দেখানোর জন্য কিন্তু একে অপরের সঙ্গে ঠিক সঠিকভাবে সহমত পোষণ করছে না, অর্থাৎ সমস্ত সংস্থা সহমত হয়ে এক জায়গায় সিদ্ধান্তে আসছে না। ল্যাক অফ পার্সোনেল ইন ইউএন পিস কিপিং অপারেশনস, এবং বর্তমানে ইউনাইটেড নেশনসে শান্তি রক্ষার জন্য যত সংখ্যক পার্সোনালের প্রয়োজন, যত সংখ্যক ব্যক্তির প্রয়োজন, অর্থাৎ সদস্য দেশের প্রয়োজন, তার কিন্তু অভাব আছে। তো এগুলো হচ্ছে বর্তমানে কিন্তু ইউনাইটেড নেশনসের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দ্য ইউনাইটেড স্টেটস রিসেন্টলি অ্যাপ্রুভড $600 million আর্মড ড্রোনস সেল টু তাইওয়ান। এর ভেতরে আবার বর্তমানে আমেরিকা করলো কি, আমেরিকা হচ্ছে প্রায় $600 মিলিয়ন ড্রোন তাইওয়ানকে বিক্রি করার প্রস্তাবে সম্মত হয়েছে। বাই দ্য এন্ড অফ অক্টোবর 2020 ইউএস অ্যাপ্রুভ দ্য সেল of Harpoon's missile system to Taiwan, আর
অক্টোবরের ভেতরে কিন্তু এই 2020 সালের অক্টোবরেই কিন্তু ইউএস হারপুন মিসাইল তাইওয়ানকে বিক্রি করার জন্য সম্মত হয়েছে। তো এটা একটা হচ্ছে উত্তেজনার এক অন্যতম একমাত্র কারণ, কী জন্য? যেহেতু অপরদিকে চীন এবং তাইওয়ানের সঙ্গে সংঘর্ষ আছে এবং সেখানে আবার আমেরিকা তাইওয়ানকে যুদ্ধাস্ত্র বা ড্রোন দিয়ে সাহায্য করছে। ওকে, দ্য কারেন্ট রুলিং কমিউনিস্ট পার্টি অফ চায়না ক্লেমস তাইওয়ান। বর্তমানে যে কমিউনিস্ট পার্টি আছে চীনের, তারা কিন্তু তাইওয়ানকে দাবি করছে। তাইওয়ান ওয়াজ স্প্লিট ফ্রম চায়না মেনল্যান্ড ইন 1949 ডিউরিং এ সিভিল ওয়ার। 1949 সালে একটা সিভিল ওয়ারের সময় কিন্তু তাইওয়ান চীনের যে মূল ভূখণ্ড সেখান থেকে আলাদা হয়ে গিয়েছিল 1949 সালে। ওকে, আফটার দ্য ফার্স্ট সিনো-জাপানিজ ওয়ার ইন 1895 দ্য কুইং গভর্নমেন্ট সিডেড তাইওয়ান টু জাপান। যখন নাকি প্রথম সিনো জাপানিজ যুদ্ধ হয় 1895 সালে, তখন কিন্তু কুইং গভর্নমেন্ট তাইওয়ান জাপানকে সিডেড তাইওয়ান টু জাপান। তখন কিন্তু ওই কুইং গভর্নমেন্ট কিন্তু তাইওয়ানকে সিড করে নিয়েছিল জাপানের সাথে। লেটার ইন ওয়ার্ল্ড ওয়ার টু চায়না টুক ওভার দ্য কন্ট্রোল তাইওয়ান ফ্রম জাপান। পরবর্তী সময় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবার চীন করলো কি, তাইওয়ানকে জাপান থেকে আবার তারা নিজেদের দখলে নিয়ে আসলো। অর্থাৎ যখন কিনা কুইং গভর্নমেন্ট কিন্তু তাইওয়ানকে জাপানের সঙ্গে যোগ করে দিয়েছিল, কিন্তু সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় চীন আবার তাইওয়ানকে জাপানের থেকে নিয়ে নিজেদের আন্ডারে নিয়ে নেয় অ্যান্ড বিগ্যান রুলিং দ্য আইল্যান্ড উইথ দ্য কনসেন্ট অফ ইউকে অ্যান্ড ইউএস। আর ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, ব্রিটেন এবং আমেরিকা এদের সম্মতি নিয়ে কিন্তু চীন তখন থেকে তাইওয়ানের ওপরে একটা দখলদারি করা এবং তাকে রক্ষণাবেক্ষণ করতে শুরু করেন। However, in few years, a civil war broke out in China and troops of Chiang Kai-shek were beaten by the communist armies. এবং যখন একটা সিভিল ওয়ার লেগে গেল চীনের মধ্যে, তখন চিনাক কাইশেকের যে সৈন্যদল ছিল ওদেরকে মারলো কারা? কমিউনিস্ট আর্মিজরা। অর্থাৎ চিনাক কাইশেকের যে ট্রুপস ছিল, যে সেনাবাহিনী ছিল, ওরা হচ্ছে কমিউনিস্ট আর্মিদের হাতে প্রেরিত হলো। দ্য কমিউনিস্ট আর্মি ওয়াজ দেন আন্ডার দ্য কন্ট্রোল অফ মাও জেদং। আর তখন সেই কমিউনিস্ট আর্মিরা হচ্ছে মাও জেদংয়ের আন্ডারে ছিল। এর ফলে কী হলো? 1949 সালে চিনাক অ্যান্ড রেমান্ডস অফ গভর্নমেন্ট অফ কুওমিন্টাং ফ্লেড টু তাইওয়ান। তখন 1949 সালে ওই চিনাক আর যারা বাদবাকি যারা ছিল গভর্নমেন্টের, তারা কিন্তু রিমান্ডস অফ গভর্নমেন্ট অফ কুওমিন্টাং, তারা সবাই কিন্তু তাইওয়ানে চলে গেল চীন দেশ ছেড়ে দিয়ে। ওয়ান কান্ট্রি টু সিস্টেম। চীনের বর্তমান নিয়মটা কীরকম? দেশ একটা, কিন্তু সিস্টেম থাকবে হচ্ছে দুখানে। এই হচ্ছে চীনের বর্তমান অবস্থা। দ্য ফেমাস চাইনিজ ফর্মুলা অফ ওয়ান কান্ট্রি টু সিস্টেম ওয়াজ এস্টাবলিশড ইন হংকং। এই সিস্টেমটা হচ্ছে হংকংয়ে প্রথম শুরু করা হয়েছিল। চাইনিজ ট্রাইড টু রিইউনিফাই তাইওয়ান টু আন্ডার দ্য ফর্মুলা। চীনরা কিন্তু তাইওয়ানকে কিন্তু একই এই ফর্মুলাতে আনতে চেয়েছিল, যে সেখানেও এক দেশ এবং দুই নিয়ম থাকবে। দে অলসো অফার টু প্রোভাইড অটোনমি টু দ্য তাইওয়ানিজ আফটার রিইউনিফিকেশন। এবং তারাও কিন্তু চেয়েছিল যে, তারাও একটা প্রস্তাব দিয়েছিল যে তাইওয়ানকে স্বশাসনের একটা প্রস্তাব তারা দিয়েছিল। এবার দেখবো ইউনাইটেড নেশনসের তাইওয়ানের অবস্থাটা কীরকম, অর্থাৎ তাইওয়ান বর্তমানে ইউনাইটেড নেশনসে কীরকম অবস্থাতে আছে, এটা আমরা একটু দেখে নেব। এ রিজিয়ন শ্যাল বি রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইফ ইট গেইনস ইউনাইটেড নেশনস মেম্বারশিপ। অর্থাৎ যে কোনো অঞ্চল যদি সেটা কিনা ইউনাইটেড নেশনসের সদস্য আকারে যদি থাকে, যদি সেটা ইউনাইটেড নেশনসের মেম্বারশিপ পেয়ে যায়, তাহলে ওটা হবে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসাবে ওটা ঘোষিত হবে। টিল ডেট তাইওয়ান হ্যাজ নট বিকাম অ্যান অফিসিয়াল মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশনস। আজকে অবধি কিন্তু তাইওয়ান ইউনাইটেড নেশনসের সদস্য নয়। অর্থাৎ যে নিয়মটা আছে যে যদি কোনো দেশ ইউনাইটেড নেশনসের মেম্বারশিপ পেয়ে যায়, তাহলে সেটা হবে হচ্ছে একটি স্বাধীন দেশ। কিন্তু তাইওয়ান আজকের ডেট পর্যন্ত কিন্তু ইউনাইটেড নেশনসের সদস্যপদ পায়নি। ইট ইজ স্টিল রেকগনাইজড অ্যাজ এ প্রভিন্স অফ চায়না। বর্তমানে আজকের অবধিও কিন্তু ওটা কিন্তু চীনের একটা প্রভিন্স হিসাবে একটা অঞ্চল হিসাবে এখন অবধি ওটা আছে। রিসেন্টলি দেয়ার ওয়ার ইস্যুজ ওভার রিইনস্টেটিং
The observer status of Taiwan at the World Health Assembly, US backed Taiwan and China opposed. কিন্তু বর্তমানে there are issues over reinstating the observer status of Taiwan at the World Health Organization. অর্থাৎ বর্তমানে যে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে অর্থাৎ চীন যে একজন অবজারভার তাইওয়ানের, এই বিষয় নিয়ে একটা কিন্তু কথাবার্তা চলছিল। এটা কী জন্য হবে এমন, কেন একটা দেশকে আরেক দেশ পর্যবেক্ষণ করবে বা শাসন করবে, কিন্তু সেই বিষয়ে হচ্ছে ইউএস কিন্তু তাইওয়ানকে সমর্থন করেছে এবং সেখান থেকে চীনের একটা আপত্তির শুরু হয়। ওকে, এবার দেখবো হচ্ছে তাইওয়ানের অর্থনৈতিক অবস্থাটা কীরকম। তাইওয়ানের স্বাধীন দেশ নয়, তাইওয়ান এখনও পর্যন্ত চীনের একটা প্রদেশ। তাহলে দেখে নেব যে এখন বর্তমানে তাইওয়ানের অবস্থাটা কীরকম আছে। দ্য ইকোনমি অফ তাইওয়ান ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন চায়না। বর্তমানে তাইওয়ানের অর্থনীতি সম্পূর্ণভাবে হচ্ছে চীনের উপরে নির্ভরশীল। দ্য তাইওয়ানিজ কোম্পানিজ হ্যাভ ইনভেস্টেড মোর দ্যান $60 billion ইন চায়না অ্যান্ড আপ টু 1 million তাইওয়ানিজ লিভ ইন চায়না। বর্তমানে প্রায় $60 billion কিন্তু তাইওয়ানিজরা চীনে ইনভেস্ট করেছে এবং সেখানে 1 মিলিয়ন তাইওয়ানিজ কিন্তু চীনে বসবাস করছে। তাহলে দেখো যে চীন দেশটা এমন একটা অবস্থানে আছে যেখানে তাইওয়ানের মানুষেরা নিজের দেশ ছেড়ে চীনে ইনভেস্ট করছে এবং নিজের দেশ ছেড়ে চীনে গিয়ে বসবাস পর্যন্ত করছে। তো তাইওয়ান কী জন্য ইম্পর্টেন্ট, ইউএসের সামনে তাইওয়ান কেন ইম্পর্টেন্ট? দ্য ইউএস ইউজেস তাইওয়ান অ্যাজ এ গেটওয়ে টু ট্রেড অ্যান্ড ইনভেস্ট ইন চায়না। তো ইউএস চাচ্ছে কি যে তাইওয়ানের মাধ্যমে তারা চীনে ইনভেস্ট করবে এবং তাইওয়ানের মাধ্যমে তারা চীনে তাদের ব্যবসা বাণিজ্য ছড়াবে। তাইওয়ান ইজ অ্যান অল্টারনেট টু এসকেপ ফ্রম চাইনিজ স্যাংশন ট্যাক্সেস। তা তাইওয়ানটা এমন একটা জায়গা যে যেখানে ইনভেস্ট করলে পরে আমার চীনের যে ট্যাক্স আছে, চীনের যে স্যাংশনের প্রয়োজন, সেগুলো আমার কোনো প্রয়োজন হচ্ছে না। যেহেতু তাইওয়ান যদিও চীনের অধীনে আছে, চীনের একটা প্রদেশ আকারে আছে, তবুও তাইওয়ানে ইনভেস্ট করতে হলে পর সেখানে কোনো চীনের রুল সেখানে ফলো করছে না, সেখানে চীনের কোনো রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না। ফলে আমেরিকা চাচ্ছে কি যে আমি আমার ইনভেস্ট করব, আমার ব্যবসা করব তাইওয়ানে, যেখানে কিনা আমার চীনের কোনো স্যাংশনের প্রয়োজন নেই, চীনের কোনো ট্যাক্স ওখানে লাগু হবে না। তো এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। তাহলে ফ্রেন্ডসরা, এত অবধি ছিল আজকে আমার ভিডিও, ঠিক আছে, এই নিউক্লিয়ার উইপনের ওপরে। আশা করি তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করবো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব সুন্দর করে লেখাপড়া করে যাও, আশা করি তুমি সফল হবেই। ঠিক আছে, তাহলে থাক আজকে এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ, অনস অ্যাগেন থ্যাংক ইউ।